এখান থেকে এইটুকুনির মধ্যে তেমন কোনো কোশ্চেন নেই। এখানে চলে আসি। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত না 6370 কিমি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। তাহলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ কত না 6370 কিমি। এইটা একটা দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি, যার গভীরতা 3-4 কিমি, সেটা কোথায় অবস্থিত না রবিনসন দ্বীপ। তাহলে কী হবে না দক্ষিণ আফ্রিকায় রবিনসন দ্বীপে একটা 3-4 কিমি গভীরতাযুক্ত পৃথিবীর সবথেকে গভীরতম সোনার খনি আছে। তাহলে পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় আছে? দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপে। সেটা কত কিমি গভীর? 3-4 কিমি গভীর। প্রতি 33 কিমি গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। মানে যত 33 মিটার করে গভীরতা গেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। তার পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত না 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেটা বলছে যে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে রবিনসন দ্বীপে সোনার খনি শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। মানে 33 মিটারে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে হয়, তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা, তাহলে কত গরম সহ্য করতে হয়। এখানে একটা বলছে যে বোকার মতো করে গর্ত করা শুরু করেছে। আসলে তো পৃথিবী অনেক 6370 কিমি গভীর। কী করে 2 মিটারে তো যাওয়াই যাবে না কোনো দিনই গর্ত করে। ওইটাই যেটা বলেছে এখানে। বলছে পৃথিবীর গভীরে কী আছে জানার জন্য খনি ছাড়া উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত পৃথিবীর কেন্দ্র শেষ করে দেখার জন্য খুঁড়েছিল কোথায় না রাশিয়ার কোলা উপদ্বীপে। সেটা কত কিমি গভীর না 12 কিমি। এটা একটা কোশ্চেন। পৃথিবীর গভীরতার কাছে 6370 কিমির কাছে 12 কিমি খুবই নগণ্য, মানে 12 কিমি সর্বোচ্চ খুঁড়েছিল। আর এদিকে সব মোট মিলে 6370 কিমি গভীরতা, তাহলে 12 কিমি খুবই কম তার কাছে। পরের পাতায় চলে গেছে। এই পাতায় হয়ে গেছে সব কোশ্চেন। বলছে পৃথিবী কিছু মাঝের মধ্যেই বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে। কীভাবে বুঝিয়ে দেয়? আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অততর উত্তপ্ত লাভা বের হয়। কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। আর উষ্ণ প্রশমে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বার হয়। তাহলে আগ্নেয়গিরির মুখ থেকে অততর উত্তপ্ত লাভা বের হয়। আর কি হয় না কখনো কখনো প্রবল ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। তো কখনো কখনো দেখি ভূমিকম্প হয় খুব। আর উষ্ণভাবে ভূকম্প থেকে ফুটন্ত জল বেরোয়। পরে আমরা পড়ছি বক্রেশ্বরে যে ফুটন্ত জল বেরোয় উষ্ণ প্রশমনের পরে পড়বো। এটাও হয়, মানে কী করে ভিতরে কী আছে সব পৃথিবী বুঝিয়ে দেয়। এটাই হলো ব্যাপার। তারপরে কী কোশ্চেন আছে না ম্যাগমা কী না ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। তাহলে কী বলছে না ভূগর্ভের পদার্থ, ভূগর্ভের মানে মাটির ভিতরে পদার্থগুলো প্রচণ্ড চাপ ও তাপে, মানে মাটির ভিতরে খুব চাপ আর তাপও খুব গরম খুব, আগে যে বললো গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে, গ্যাস বাষ্প মিশ্রিত একটা গলিত অবস্থাটা থাকে তাকে কি বলে না ম্যাগমা বলে। আর সে ম্যাগমাটা কোথায় থাকে না ভূপৃষ্ঠের ভিতরে থাকে, ভূগর্ভের ভিতরে থাকে, ওই জন্য তাকে ম্যাগমা বলে। আর ভূগর্ভের গলিত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। তাহলে কী বলছে না ভূগর্ভের সেই যে ম্যাগমাটা হয়েছিল সেটা যদি আবার কোনো দুর্বল ফাটল দিয়ে বেরিয়ে আসে তাহলে তাকে লাভা বলে। তাহলে যখন মাটির ভূগর্ভের নিচে ছিল তখন গ্যাস মিশ্রিত অবস্থা তাকে বলে ম্যাগমা। আর যখন সেটা ভূগর্ভের গলিতে যখন ম্যাগমাটা যখন ফাটল দিয়ে বেরিয়ে এলো তখন তাকে লাভা বলে। যখন ভূপৃষ্ঠে সেটা বেরিয়ে এলো তখন তাকে লাভা বলে। আর বলছে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগটা এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। তাহলে কী বোঝা যাচ্ছে এখানে পৃথিবীটা 460 কোটি বছর আগে ধীরে ধীরে কী হয়েছে না প্রথমে ছিল খুব উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড, খুব গরম ছিল, খুব গরম। আর সময়ের সাথে সাথে কী হয়েছে না উপরিপৃষ্ঠটা ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডায় শক্ত হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরটা এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড আছে, ভিতরে এখনও মানে জমাট বাঁধতে পারেনি, এখনও বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। যেমন একটা পরীক্ষার মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। বাটিতে গরম দুধ ঢাললে ওপরটা ঠান্ডা হয়ে সর পড়ে, কিন্তু নিচেরটা অনেকক্ষণ গরম থাকে। কী বলছেন, ওপরটা তাড়াতাড়ি ঠান্ডা হয় কিন্তু সর পড়ে যায়, কিন্তু ভিতরটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তেমনই পৃথিবীর ক্ষেত্রেও একই কথা। তারপর এখানে উষ্ণ প্রসাবন আগে যেটা বলেছিল বুঝিয়ে দেয়, এটাই বলছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রসাবন দেখেছিল। মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত জল বেরিয়ে আসছে ফুটন্ত গরম। জবমাকে জিজ্ঞাসা করতে জানলো পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, একে বলে উষ্ণ প্রসাবন। তাহলে কী বলছে না, মাটির নিচ থেকে আপনা আপনি বেরিয়ে আসে গরম ফুটন্ত জল। তাহলে পৃথিবীর ভৌম জল মানে পৃথিবীর ভেতরে জল আছে নিশ্চয়ই, ওই পৃথিবীর ভৌম জলটাই মানে পৃথিবীর ভেতরকার জলকে কী বলে, পৃথিবীর ভৌম জল। এটাও শর্ট কোশ্চেন হতে পারে। ভূতাপ মানে কি, পৃথিবীর ভেতরকার তাপ। ভূতাপ কাকে বলে না, এখানে বড় করে আছে, পরে বলবো। পৃথিবীর ভেতরের তাপ তার সংস্পর্শে এসে ফুটতে শুরু করে, মানে পৃথিবীর ভেতরের তাপের সংস্পর্শে এসে পৃথিবীর ভিতরকার জল ফুটতে শুরু করে। তখন সেই জলটা কোনো ফাটলের মধ্যে দিয়ে, দুর্বল ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, মানে ভূপৃষ্ঠের পৃথিবীর ওপরে যে কোনো ফাটল যদি থাকে তার মধ্যে জলটা অনেক সময় বেরিয়ে যায়, তাকে কী বলে না, উষ্ণ প্রসাবন। এই ঘটনাটাকে পুরো বলে উষ্ণ প্রসাবন। তাহলে এবার ভূতাপটা যে আগে জানলাম, ভূতাপটা সেটা ব্যাখ্যা করছি। ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। তাহলে বলছে ভূতাপ হলো কি না, এক ধরনের শক্তি ভূতাপ। তাহলে ভূতাপটা কি একসঙ্গে শক্তি। তাহলে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অনেক তাপ আছে, জানি চাপ আছে, তাপও আছে। এবার ওই তাপটা কী হয়, আস্তে আস্তে বাইরের দিকে আসতে থাকে, ওই তাপটা আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই আস্তে ভূতাপ শক্তি বলে। তাহলে এইসব থেকে ভূতাপ মানে আস্তে আস্তে ভিতরের তাপটা আস্তে আস্তে মানে ছড়িয়ে আস্তে আস্তে বাইরের দিকে ওঠে, মানে ওপরের দিকে ওঠে পৃথিবী পৃষ্ঠের দিকে। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বলছে পৃথিবীর যে অনেক দেশ আছে এই শক্তিটা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। আইসল্যান্ড তাদের দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। না, আইসল্যান্ড যে দেশটা আছে অনেক দেশই এটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, তাপ শক্তি দিয়ে, ভূতাপ শক্তি দিয়ে। আইসল্যান্ড 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়, মানে বিদ্যুতের চাহিদা 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করলে যা জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল ব্যবহার কমানো যায়। বলছে মানে সারা পৃথিবীর মধ্যে কে সব থেকে বেশি ভূতাপ শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করে না, আমেরিকা যুক্তরাষ্ট্র। বলছে ভূতাপ শক্তি থেকে মানে বিদ্যুৎ উৎপন্ন করলে কী হয় না, জীবাশ্ম জ্বালানি বা কয়লা খনিজ ব্যবহার কমানো যায়, কয়লা খনিজ তেল ব্যবহার কমানো যায়। ভূতাপ শক্তি নিশ্চয়ই কোনো দিন ফোরাবে না বা দেরি আছে ফোরাতে, কিন্তু কয়লা বা খনিজ তেল কী হচ্ছে না, তুলতে তুলতে আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এবার ওই জন্য এগুলোর ব্যবহার কমিয়ে ভূতাপ শক্তিকে ব্যবহার করা হচ্ছে অনেক জায়গায়। তার মধ্যে আমেরিকা যদি সব থেকে বেশি ইউজ করে, আর আইসল্যান্ড 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায় তাদের চাহিদা। তাহলে এই পেজটা হয়ে গেল পরের পেজে। তারপরে কি বলছে না, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম ঘনসেমি। তাহলে কী বলছে, ভূপৃষ্ঠের ঘনত্বটা কত, তাহলে এখানে আছে জেনে নেবে। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম ঘনসেমি। তা পৃথিবীর কেন্দ্রের কাছে সে ঘনত্বটা কত হয়ে যায়, 11 গ্রাম ঘনসেমি। যত নিচে যাওয়া যায় আস্তে আস্তে ঘনত্বটা তত বাড়ে, সেটা বেড়ে একেবারে পৃথিবীর কেন্দ্রে প্রায় 13-14 গ্রাম ঘনসেমি। আসে কেন্দ্রে চলে এলো পুরো মাঝখানে, আরও চাপ হলো, আরও বাড়লো ঘনত্বটা 13 থেকে 14 গ্রাম ঘনসেমি। কিন্তু কৃত্রিম উপগ্রহ বিচার সামগ্রিক পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম ঘনসেমি। কিন্তু যে কৃত্রিম উপগ্রহ ছেড়েছে ওগুলো কি বলছে না, পৃথিবীর গড় ঘনত্ব কত না, 5.5 গ্রাম ঘনসেমি। এখন প্রশ্ন হলো যে পৃথিবীর কেন্দ্রের কাছে থেকে পদার্থগুলো ঘনত্ব বেশি হয় কেন। সে বলা হলো যে যত কেন্দ্রে যায় চাপ বাড়ে তত সে পদার্থগুলো কী হয় না, ঘনত্ব আস্তে আস্তে বেড়ে যায়। তার কেন, সে ঘনত্বটা কেন বা বেশি কেন্দ্রের কাছে, সেটা জানছি এবারে। বলছে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা, নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে, অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম, সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে।
বলছে কী জানি এখনও সেটা হয়, ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, ভারী জিনিস যদি না নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে হচ্ছে, হালকা জিনিসকে ওপরে ভেসে হচ্ছে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘনত্বপাত অভিকর্ষের সামনে কেন্দ্রের দিকে চলে যায়। না, যেগুলো খুব গরম ছিল আর বেশি ঘনত্বপাত ছিল তা কেন্দ্রের দিকে নিচে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। মানে লোহা নিকেলটা কি খুব ভারী, ওই জন্য সেটা কী হয়, থিতিয়ে পড়ে যেহেতু, তাই জন্য কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা, অর্থাৎ যেগুলো হালকা হালকা ধাতু, যেমন অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে, সেগুলো কী হয় না ওপরের দিকে ভেসে ওঠে হালকা বলে। তাহলে এটা হলো। এবারে কোশ্চেনটা হলো ঘনত্ব যে বলছে, তার ঘনত্বটা কী জিনিস, যে ঘনত্ব যে কথাটা বলছে, ঘনত্বটা বা কী জিনিস, ঘনত্ব কী? একক আয়তনে পদার্থে কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলেন। একক আয়তনে মানে এক একটা পদার্থ বা এক একটা বস্তুর একক আয়তন, যেটা একক আয়তন, সেখানে পদার্থের ভর কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘনসেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। যে পদার্থের অণু বা পরমাণু কত কাছাকাছি বা কত দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। না, অণু পরমাণু জুড়ে তো একটা বস্তু তুলে, সে অণু পরমাণু কত কাছে আছে কি ছাড়ভাবে দূরে আছে সেটা বোঝা যায় যদি ঘনত্ব জানা থাকে। তাহলে ঘনত্বটা হলো। এবারে কি বলছে, বলছে স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায়, তেমনি বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তর ক্রমশ চাপ ও তাপ বাড়ার ফলে ভিতরে পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল বা কোথাও অর্ধতরল অবস্থায় আছে। বলছে স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। না, বলাই হলো যে যত নিচে যাওয়া যায় তত চাপটা তত বাড়ে, মানে যত প্রেশার পড়ে তত চাপটা বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায়, চাপ বাড়লে কী হয়, ঘনত্ব বাড়ে, আগে পড়া হলো। বলছে তেমন বেশি ঘনপদার্থ চাপও দেয় বেশি। বলছে পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ চাপ ও তাপ বাড়ার ফলে ভিতরে পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় আছে। বলছে পৃথিবীর চাপ ও তাপ ভিতরে সব বাড়ার ফলে কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় জিনিসগুলো আছে। তারপরে কি হচ্ছে, ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করে। না, ভূমিকম্পের তরঙ্গের ওপর নির্ভর করে সে বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করে নানা রকম পৃথিবীর অভ্যন্তর, মানে পৃথিবীর ভেতরকার সম্বন্ধে। তরঙ্গগুলি বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা কখনো ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো বা প্রাথমিক বা দ্বিতীয় পদার্থে বা গৌণ। ওই যে বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে যখন তরঙ্গগুলো যায়, কোনো তাতে দীর্ঘ, কোনো তাতে লম্বা যায়, কোনো তাতে ছোটো যায়, কোনো তাতে তাড়াতাড়ি যায়, কোনো তাতে ধীরে ধীরে যায়। বলছে এগুলোকে কোনোটাকে বলে প্রাথমিক, কোনোটাকে বলে দ্বিতীয় পর্যায়, বা কোনোটাকে বলে গৌণ। বলছে এই তরঙ্গগুলো কিন্তু আমাদের অভ্যন্তর সম্পর্কে অনেক তথ্য দেয় পৃথিবীর। ওই জন্য এই তরঙ্গ, এবার তরঙ্গ কী, এর পরে একটা আছে, এরপরে লাস্টের দিকে আছে তরঙ্গ কী, সেটা পরে হচ্ছে। এই পেয়ে তাহলে কী বলছে না, বর্তমান পৃথিবীর অবস্থান সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। এই যে ভূমিকম্প গতিবিধিতে পৃথিবীর ভেতরকার বা অভ্যন্তর সম্পর্কে জানলাম। তাহলে কী কী সাহায্য করেছে না, ভূমিকম্পের তরঙ্গ আগ্নেয়গিরি জ্বালামুখী থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছে। বলছে এই যে কী কী জানা যায় না, 3টি স্তরের সন্ধান পেয়েছে। একেবারে ওপরে আছে ভূত্বক। তাহলে একেবারে ওপরে কী আছে না, ভূত্বক। তো বলছে ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল। তাহলে কী বলছে না, এই যে এই অভ্যন্তর সম্পর্কে ভূমিকম্পের তরঙ্গের দ্বারা তথ্য সংগ্রহ করা যায় 3টে স্তরের মোট সন্ধান পেয়েছে। প্রথমে কী আছে না, ভূত্বক, তাহলে তার নিচে কী আছে, গুরুমণ্ডল, আবার একদম নিচে বা পৃথিবীর কেন্দ্রচারিকা বা কেন্দ্রমণ্ডল। তাহলে একদম কেন্দ্র মানে একদম ভিতরে তাহলে কী আছে, কেন্দ্রমণ্ডল, তার একটু ওপরে কী আছে, গুরুমণ্ডল, মাঝের অংশটা। আর একদম উপরে যে পাতলা ভূত্বক, যেখানে আমরা বাস করছি, ওকে কী বলে, ভূত্বক, একদম পাতলা। এই যে এখানে যেমন আপেলের সঙ্গে তুলনা করেছে, এটা বলছে ওকে কেন্দ্রমণ্ডল, এই দানার এই অংশটা। তারপরে বলছে বাকিটা হলো গুরুমণ্ডল, শ্বাস পাতলা, ওটাকে বলছে ভূত্বক। ভালো করেই বোঝা যাচ্ছে। বলছে মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর।
বলছে মহাদেশের নিচে ভূত্বক তাহলে কত কিমি, 5 কিমি, আর মহাদেশের নিচে কত কিমি, 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। তাহলে মহাসাগরের নিচেও ভূত্বক আছে, আবার মহাদেশের নিচেও ভূত্বক আছে। বলছে মহাসাগরের নিচে ভূত্বকটা কত না 5 কিমি, আর মহাদেশের নিচে কত না 60 কিমি, কারণ মহাদেশ একটু উঁচু আর এর থেকে একটু সমুদ্র থেকে এটা নিচু, ওই জন্য বলছে এর গড় গভীরতা একসঙ্গে যে গড় করে যদি হয় তাহলে 30 কিমি। গড় করে যদি জিজ্ঞাসা করে তাহলে 30 কিমি। আর যদি বলে মহাসাগরের নিচে ভূত্বক কত 5 কিমি, আর মহাদেশের নিচে বলে 60 কিমি বলতে হবে। আর যদি গড় জিজ্ঞাসা করে 30 কিমি, তবে কিন্তু মহাসাগরের নিচে বলে 30 কিমি বা মহাদেশের নিচে 30 কিমি বললে কিন্তু হবে না, রং। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। তাহলে কি বলছে না মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। আমরা কি জানলাম যে মহাসাগরের নিচে কত কিমি গভীর না 5 কিমি। এই 5 কিমির মধ্যেই কী আছে, সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি যে স্তরটি তাকে বলে সীমা। তাহলে এই যে এই মহাসাগরের নিচে যে এই 5 কিমি যে গভীরতাযুক্ত যে স্তরটা ওই ভূত্বকে, তাহলে এইটা কী দিয়ে তৈরি, সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এটার নামও আছে, নাম হলো সীমা। তাহলে এটাকে আমরা কী বলবো, যেটা মহাসাগরের নিচে আছে, যেটা সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, তাকে বলো সীমা। এই সীমা কথাটা মনে রাখার খুব সহজ উপায় আছে। সীমা মানে কি, সিলিকন, সিলিকনের শর্ট ফর্ম কি এসআই লেখে, আর ম্যাগনেসিয়াম কি এমজি আমরা জানি। আর এইটারই তোমার এই এসআইটা নিয়ে নিয়েছে, আর এখানে একটু পার্থক্য হয়েছে, জি এর জায়গায় জাস্ট এইভাবে সহজে মনে রাখা যায় ম্যাগনেসিয়াম আর সিলিকন চিহ্ন দিয়ে। বলছে এই স্তর তুলনা ভারী, প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে এই স্তর গঠন হয়েছে। বলছে এই কী বলছে, সীমাটা খুব ভারী। সীমাটা ভারী কেন না, ব্যাসাল্ট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে তৈরি হয়েছে। ব্যাসাল্ট কি আগ্নেয়শিলা কিন্তু একটা। বলছে কেন ভারী, কারণ এটা ব্যাসাল্ট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে তৈরি হয়েছে। ব্যাসাল্ট কি খুব ভারী, ওই জন্য এরকম স্তরটা গঠন হয়েছে, ওই জন্য খুব ভারী। বলছে এর ঘনত্ব 2.9 গ্রাম ঘনসেমি, আবার এই স্তরেরও ঘনত্ব আছে। বলছে স্তরের ঘনত্ব কত না 2.9 গ্রাম ঘনসেমি। মহাদেশের নিচে পর্যন্ত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরে স্তরটি হলো শিয়াল। তাহলে ভূত্বকের ওপরে যে স্তরটি আছে, ভূত্বকের ওপরেও একটা স্তর আছে। পড়ছি, পড়ছিস? এটা পড়া হচ্ছে?